পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন কিংবা পরে লাইভটি দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম। সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম ওসাব ক্যারিয়ার আড্ডা পর্ব ৯ নিয়ে হাজির হয়েছি এবং লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, রমক জাহান হিরু। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ ওসাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ওসাব একসাথে পথ চলা শুরু করেছিল ২০১৫ সালের ৬ই জুলাই। এমন এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। আমাদের ক্যাম্পাসগুলোর সম্মিলিত গ্রুপ তিনটি। একটি হচ্ছে ওসাব কমিউনিটি, দ্বিতীয়টি ওসাব ক্যারিয়ার জোন এবং তৃতীয়টি ওসাব অ্যাডমিশন হেল্পলাইন এবং একটি অফিসিয়াল পেজ, যেখান থেকে আমি এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর, সংক্ষেপে আমরা যাকে চিনি বাওয়েট নামে, বাওয়েটের ট্রিপলি বিভাগের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী রফিকুল আলম ভাইয়া। বর্তমানে তিনি ইআইটি ম্যানুফ্যাকচারিং স্কলারশিপ হোল্ডার, ফার্স্ট বাংলাদেশি হিসেবে স্কলার হোল্ডার আছে এবং তার পাশাপাশি জিরো ডিফেক্ট ম্যানুফ্যাকচারিং ফর আ সার্কুলার ইকোনমি সাবজেক্ট নিয়ে অ্যাল্টো ইউনিভার্সিটি, এখানে জানিয়ে রাখা ভালো, অ্যাল্টো ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ১১৬তম এবং ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, যার র্যাঙ্কিং হচ্ছে ১৮১তম। দুটো বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি শেষ করেছেন। ওসাব ক্যারিয়ার আড্ডায় নবম লাইভ সেশনে রফিক ভাইয়া আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? Walaikum assalam, and thank you, Yulmi, for inviting me here. It's good to be here. ইটস আওয়ার প্লেজার ভাইয়া। এখন আপনি কোথায় আছেন? Currently, I'm in Helsinki, Finland. Like last month, I was in Dublin. I was about to finish my thesis. I already have done my the final final presentation, and currently I'm just touching up my final work on my thesis, and I'm gonna submit within end of this month. তাহলে নিশ্চয়ই অনেক প্রেসার যাচ্ছে, থিসিস তো অনেক kind of it's a final time, but it's fine, I guess. আচ্ছা ভাইয়া, আপনি তো বর্তমানে ইআইটি ম্যানুফ্যাকচারিং স্কলারশিপ হোল্ডার হিসেবে স্কলার হোল্ডার আছেন। এই সম্পর্কে যদি কিছু বলতেন, আসলে স্কলারশিপ কি বা আমরা কিভাবে পেতে পারি ভবিষ্যতে, সে বিষয়ে যদি কিছু বিস্তারিত বলেন। ইআইটি এটার ফুল মিনিং হলো ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো ইআইটির অনেকগুলো পার্ট আছে, তো এটার মধ্যে একটা স্পেসিফিক পার্ট হলো ইআইটি ম্যানুফ্যাকচারিং, যাদের টার্গেট হলো তারা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে ইউরোপকে ম্যানুফ্যাকচারিং এর লিডার বানাতে চায়। তো এদের বিভিন্ন দেখা গেছে যে প্রোগ্রাম আছে, এটার মধ্যে একটা হলো যে তারা এইভাবে মাস্টার্স একটা প্রোগ্রাম রেখেছে, সেখানে তারা এমন কিছু সাবজেক্ট নিয়ে এসছে যেগুলো হলো বিভিন্ন ডিফারেন্ট সাবজেক্টের কম্বিনেশন। ফর এক্সাম্পল, আমি যে প্রোগ্রামে এসেছি সেটা হলো জিরো ডিফেক্ট ম্যানুফ্যাকচারিং ফর সার্কুলার ইকোনমি। তো টিপিক্যালি এটা যখন মানুষ শুনে তো মানুষ অবাক হয় যে এত বড় নাম কিসের বা এটার মানে কি। তো অ্যাকচুয়ালি এইটার মেইন মিনিংটা হলো এটা ম্যানুফ্যাকচারিং এ তোমার কোয়ালিটি কন্ট্রোলকে ফোকাস করে। লাইক কোয়ালিটি কন্ট্রোল মিনস এই কোর্সটা অ্যাকচুয়ালি কনসিস্ট অফ তোমার ম্যানুফ্যাকচারিং যে মেইন থিওরোলজি, then data analysis model development or model improvement. Also there is some business aspects, so it's kind of hybrid subject. তো ইআইটি সাধারণত এরকম 4-5টা হাইব্রিড সাবজেক্ট নিয়ে এসছে। তো এই সাবজেক্টগুলোর আন্ডারে ওরা সাধারণত বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে। তো মাস্টার্স প্রোগ্রামগুলো সাধারণত হয় 2 বছরের। তো এটার মধ্যে তোমার মোবাইলিটি থাকে, দ্যাট মিনস তোমার
পুরা মাস্টার্স প্রোগ্রামে তোমার অ্যাটলিস্ট 2টা ইউনিভার্সিটিতে থাকতে হবে, এমনকি এর বেশিও হতে পারে। আর সাধারণত ফার্স্ট ইয়ারের পরে একটা মাস্টার্স স্কুলের মতো একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়, যেখানে সব ইআইটি ম্যানুফ্যাকচারিং এর মাস্টার্সের স্টুডেন্টদের সবাইকে একসাথে করে দেখা গেছে যে একটা ক্যাম্পের মতো হয়, যেটা সাধারণত 1 মাস লম্বা হয়, এবং এখানে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা হয় এবং ওইটার জন্য 5 ক্রেডিটও পাওয়া যায়। তো এইটা প্রথমে যখন স্টার্ট হয়েছিল, তো আমি সাধারণত অত ভালো জানতাম না, তো আমি জাস্ট গুগল করে দেখতেছিলাম যে মানে স্কলারশিপের কোনো স্কোপ আছে কি। তো হঠাৎ করে এটা পেয়ে যাই। তো পেয়ে যাওয়ার পরে দেখি অ্যাটলিস্ট তোমার মানে ডেট প্রায় ওভার হয়ে গেছে। তো তারপরেও আমি অ্যাপ্লাই করছি একদম শেষ মোমেন্টে, এবং আলহামদুলিল্লাহ আমি ফাইনালি এটা পেয়ে গেছি। তো এই মাস্টার স্কলারশিপের মেইন যে জিনিসটা সেটা হলো যে তোমার একটা গুড একাডেমিক রেজাল্ট লাগবে, এবং তোমার ভালো মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড লাগবে, এবং তোমার অ্যাটলিস্ট 180 ক্রেডিট কমপ্লিট থাকা লাগবে। And other than that, you need IELTS, and also like some other things like তোমার statement of purpose and transcript, that kind of stuff. So these are the primary requirement for this program. অনেকগুলো স্টেপস আসলে ফলো করে তারপরে Exactly. পৌঁছাতে হয়। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে জিরো ডিফেক্ট ম্যানুফ্যাকচারিং ফর আ সার্কুলার ইকোনমি এবং অ্যালটো ইউনিভার্সিটি থেকে আর ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। মানে এমএসসি শেষ করেছেন আপনি একটা সাবজেক্টে 2টা বিশ্ববিদ্যালয়, কেন? মানে 2টা তো আলাদা আলাদা সাবজেক্ট হতে পারত, আপনি এক সাবজেক্টই কেন চুজ ওয়েল, করলেন? এটা আসলে আমার মাস্টার্স প্রোগ্রামের সিস্টেমটা এরকম। এটা সিমিলার টু লাইক ইউসমাস মুন্ডাস প্রোগ্রাম। লাইক ইউসমাস মুন্ডাসে হয় কি, এমনও থাকে যে 4 সেমিস্টার দেখা গেছে 4টা ইউনিভার্সিটিতে পড়া লাগে। তো সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামটাও এরকম। তো এটার সুবিধা হলো যে ইআইটি ম্যানুফ্যাকচারিং থেকে আমি একটা মানে ওদের লেভেলাইজড একটা সার্টিফিকেট পাবো, দেন ইন্ডিভিজুয়ালি আমি 2টা ভার্সিটি থেকে 2টা ডিফারেন্ট সার্টিফিকেট পাবো। এবং এই 2টা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার মধ্যে কিছু মজার বিষয় আছে। যেমন আমি যখন আলতো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার মাস্টার্সে করছি, তো এইখানে এনারা বেশিরভাগ স্পেশালাইজড ছিল বিজনেস অ্যানালিটিক্স অর লাইক ম্যানুফ্যাকচারিং, যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলোতে এরা এক্সপার্ট। আবার আমি যখন ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে গেছি, তারা মোর অফ এক্সপার্ট ইন লাইক system modeling and like data analytics, that kind of stuff. তো এটা আসলে একটা কম্বাইন ভাবে ডিজাইন করা, যে এরকম 2টা জায়গায় শিফট হতে হবে এবং 2 জায়গায় মানে বিভিন্ন ধরনের এক্সপার্টিস মিলে মানে ওভারঅল মাস্টার্স প্রোগ্রামটা কমপ্লিট করা লাগবে। তো এটা হইলো মেইন জিনিস। এবং আলতো আলতো মোর অফ লাইক রিসার্চ বেস স্টাফ নিয়ে কাজ করে। আবার ইউনিভার্সিটি কলেজ ডাবলিন ওরা সাধারণত মানে লাইক থিওরিটিক্যাল বেস বা দেখা গেছে যে কুইক ইমপ্লিমেন্টেশন নিয়ে বেশি কাজ করে। তার মানে হচ্ছে যে সাবজেক্ট সেম হলেও তারপরে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে 2টার আলাদা আলাদা ক্রাইটেরিয়া বা কার্যক্রম সব আলাদা, যদিও সাবজেক্ট এক, ভিতরের ইন্টারনাল জিনিসপত্র ডিফারেন্ট। এক্স্যাক্টলি, মানে 2 জায়গায় দেখা গেছে যে 2 ধরনের স্টাডি প্ল্যান, বাট ফাইনালি এটা কম্বাইন হয় একভাবেই। কিন্তু এই ধরনের মাস্টার্স ডিগ্রিগুলোর সিস্টেমগুলো যে মানে স্টুডেন্টকে তোমার ইউরোপের বিভিন্ন পার্টের সাথে বা বিভিন্ন মানুষের সাথে পরিচয় করানো এবং তাদের নেটওয়ার্কিং গ্রো করানো এবং ডিফারেন্ট কাইন্ড অফ লাইক ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স নেওয়া, এই কারণে এই ধরনের প্রোগ্রামগুলো সাধারণত এভাবে ডিজাইন করা হয়, যেটাতে সাধারণত মোবাইলিটি থাকে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার আগে দেশে আপনি চাকরি করতেন, সে সম্পর্কে যদি কিছু বলতেন।
আহ ওয়েল ওইটা আসলে ওরকম খুব বড় ধরনের চাকরি বা এরকম কিছু না, বাট এটা আসলে আমি অনেক এনজয় করতাম। তো ওইখানের একেবারে বেজ লেভেলে আমি ছিলাম, তো আমার কাজ ছিল রিসোর্স পার্সন হিসাবে। তো আমি অ্যাকচুয়ালি কাজ করতাম হলো যে এখানে একটা প্রজেক্ট ছিল প্রাথমিক গণশিক্ষার। তো ওইটার সাথে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের একটা কোলাবোরেশন ছিল। তো কোলাবোরেশনটা এরকম ছিল যে আমরা আহ, বাংলাদেশে যারা প্রাইমারি স্কুল বা প্রাইমারি স্কুলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করেছিলাম, যে কিভাবে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদের লাইক ম্যাথস শিখানো যায়। তো ওইটা নিয়ে আমরা একটা দেখা গেছে যে আমাদের হায়ার লেভেলের যারা ছিলেন সবাই মিলে আমরা একটা ম্যানুয়ালের মতো তৈরি করেছিলাম, এবং সেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন পিটিএ আমরা দেখা গেছে যে বিভিন্ন ট্রেনিং টিচারদের ট্রেনিং দিতাম। ওগুলা 8 দিনের ক্যাম্প হতো, এবং আমরা চেষ্টা করতাম যে এমন ভাবে জিনিসগুলো শিখাইতে এবং টিচাররা যেন খুব ভালো মতো শিখতে পারে এবং তারা ক্লাসে খুব ভালো মতো প্রয়োগ করতে পারে। তো এটা আসলে খুব ভালো একটা সময় ছিল। আহ, অনেক কিছু শিখতে পেরেছি, এবং লাইক অনেক ধরনের পরিবেশ এবং অনেক ধরনের জেলা সম্পর্কে, অনেক ধরনের মানুষ সম্পর্কে জানতে পেরেছি। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য গুড টার্নিং পয়েন্ট ছিল। অ্যাটলিস্ট মানুষ, ডিফারেন্ট মানুষের সাথে মিশা, ডিফারেন্ট মানুষদের হ্যান্ডেল করতে শেখা। সো দ্যাট রিয়েলি হেল্প মি। নিঃসন্দেহে সেটা যে কাজ না করলে আসলে মানুষের ধারণা হয় না, কাজ টাজ করলে সব সম্পর্কে জানা যায় এবং অনেক কিছু আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, এবার আসি আপনার ভার্সিটি লাইফ নিয়ে। আপনার বায়োটে আসার গল্প, কিভাবে আসলেন আপনি বায়োটে? Well, that's an interesting, another interesting story. তো এটা আসলে আমরা তো ফার্স্ট ব্যাচ, তো মোটামুটি আমরা নিঃসন্দেহে কিছু না জেনে ভর্তি হচ্ছে এরকমও ধরা যায়। তো হ্যাঁ, আর্মি ইউনিভার্সিটি এরকম একটা ইউনিভার্সিটি আছে, অনেক নামি দামি বা এরকম কিছু। ওইখানে সেশন জট হবে না, কোনো রাজনীতি হবে না বা এরকম কিছু নেই, এই ধারণা থেকে আসলে ভর্তি হয় এরকম একটা ব্যাপার আর কি। তো আমার মনে আছে যখন হলে প্রথম দিন আমি আসছিলাম, তো আমি আসার পরে আমাদের একটা ফ্রেন্ড ছিল সাকিব। সাকিব এখন মালয়েশিয়াতে আছে, ও এখন পিএইচডি করতেছে। আর আমার একটা ফ্রেন্ড আছে নাফি। তো তারা দুজন কোথা থেকে জানি এসে বলতেছে যে এই হলে একটা ইউইও আসছে, চল দেখে আসি। তো দেখলাম কিছুক্ষণের মধ্যে সবাই আমার রুমে হাজির হয়ে গেল। তো তারপরে গল্প টল্প করলাম, এরকম আর কি। তো যা বিগিনিং এ আমাদের ওরকম ক্যাম্পাস ছিল না, বা দেখা গেছে যে আমরা আরেকটা এক্সটেনশন একটা প্লেসে ক্লাস ক্লাস করতাম। তো স্টার্টিং এ অনেকটা ডিপ্রেস ছিলাম। তো তারপরে যখন ক্যাম্পাস ট্যাম্পাস হইলো, তারপরে আমাদের যখন আহ, অনেক বেশি ল্যাবস প্লাস টিচারদের সেকশনটা অনেক গ্রো করলো, তো তখন আর আসলে ওই ভয়টা আর কাজ করেনি। তো in the beginning it was quite scary, but time to time it was quite nice, I guess. And this is like one of my best memories in my life. আচ্ছা, প্রথম দিকের ব্যাপারটা আসলে খুবই দুশ্চিন্তার থাকে যে প্রথম ভার্সিটি, Exactly. প্রথম ব্যাচ, আগের কোনো অভিজ্ঞতা নাই সেরকম। সেই হিসেবে নিঃসন্দেহে একটা ভালো, বলবো যে ভালো অভিজ্ঞতা হয়েছে আপনাদের। আপনারা তো ভার্সিটির হলে থাকতেন, হল লাইফ কেমন ছিল? হলের কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে সেই হিসেবে সেটা জানতে চাচ্ছি। ওয়েল, হল আসলে অনেক অন্যরকম একটা জায়গা। দেখা গেছে যে আমি টিপিক্যালি যখন বাসায় থাকছি সবকিছু হয়তো দেখা গেছে যে কারো হেল্প নিছি, অথবা আম্মু করে দিছে, বা আব্বুর হেল্প নিছি, বা যেভাবে হোক কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে। তো হলের লাইফটা ছিল খুবই ডিফারেন্ট, মানে আমি ওখানে সবকিছু আমার আমার মতো করে করতে হবে। তবে ওইটা আমাকে অনেক বেশি হেল্প করছে, যে ওইখানে নিজের কাজ নিজে ম্যানেজ করা বা নিজের কাজগুলো নিজের মতো গোছানো। তো এই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমার অ্যাব্রোডে অনেক হেল্প দিছে।
কারণ অ্যাব্রোডে তো আসলে এত অপশন থাকে না। তো ওই এক্সপেরিয়েন্সটা আই গেস বাইরে অনেক কাজে দিছে। আর হলে আসলে আমরা দেখা গেছে যে তখন তো স্টুডেন্ট খুব বেশি ছিল না। দেখা গেছে যে আমি যখন বেরিয়েছি তখন মনে হয় 8 ব্যাচ অথবা 9 ব্যাচ হচ্ছে। তো মোটামুটি হলে আমরা সবাই সবাইকে চিনতাম। তো বিভিন্ন অনুষ্ঠান হইলে দেখা গেছে যে আমরা একসাথে সেলিব্রেট করার চেষ্টা করতাম এবং আমাদের খুবই কমন একটা ইভেন্ট ছিল, সেটা হলো বারবিকিউ। তো আমি এটাতে কোয়াইট এক্সপার্ট ছিলাম। তো যাই হোক, মোটামুটি এগুলা ম্যানেজ করা এগুলা আমি করতাম। তো এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করতাম। আর দেখা গেছে যে আমাদের হলটা ছিল ক্যাম্পাসের বাইরে। তো আমাদের মোটামুটি কিছু সময় দেখা গেছে যে ওরকম দারোয়ান বা ওরকম কেউ থাকতো না। তো আমাদের মোটামুটি এক্সেস থাকতো ভালোই। আমরা দেখা গেছে রাত্রেবেলা অনেক বাইর টাইর হইতাম আর কি। তো এগুলো আসলে খুব বেশি দিন হয় নাই, মানে আমরা করতে পারছি আর কি। তো তারপরেও এটা অনেক ফান ছিল। যেমন রাত্রেবেলা বের হয়ে রস টস খাইতে চলে যেতাম, বা দেখা গেছে যে অনেক দূরে কোথাও খাইতে টাইতে চলে গেছি, এরকম ঘটনা হচ্ছে। তো ইট ওয়াজ গুড মেমোরি। মোট কথা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হতে সাহায্য করে আসলে এক্স্যাক্টলি, লাইফটা। এক্স্যাক্টলি। ভার্সিটির লাইফের কোনো মেমোরেবল ঘটনা যদি থাকে, 4 বছর তো দীর্ঘ একটা সময়। Okay. Well, maybe I can share something from my third semester. Like থার্ড সেমিস্টারের দিকে আমার মানে খুব আহ, ইচ্ছা হচ্ছে যে আমি রোবোটিক্স শিখবো, কারণ আমার একটা টার্গেট ছিল যে ইঞ্জিনিয়ারিং জিনিসটা টেকনিক্যাল বিষয়। তো আমাদের দেশে মোটামুটি ইঞ্জিনিয়ারিংটাকে দেখা গেছে যে খুব বেশি থিওরি রিলেটেড এবং ল্যাবের প্রতি তেমন একটা মানে প্রভাব দেওয়া হয় না। তো আমার টার্গেট ছিল যে যদি কোনো প্রজেক্ট করতে পারি বা প্রজেক্ট বেসিসে কিছু শিখতে পারি, তাহলে জিনিসটা অনেক মজার হবে। তো এই বেসিসে আমরা প্রথম লাইন ফলোয়ার রোবট বানানোর চেষ্টা করি, আমি আর আমার টিম। তো আমরা একটা রাজশাহীতে রুয়েটে একটা ইভেন্টে গিয়েছিলাম, ওটা আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল। তো ওই সময় দেখা গেছে যে মানে আমাদের সেমিস্টার ফাইনালের মনে হয় 2 দিন আগে, মানে সেমিস্টার ফাইনাল কিসের কি আমরা মানে ওই প্রজেক্ট নিয়ে মাথা ঘামাইতেছি এত বেশি যে দেখা গেছে যে ওই লাইক প্রজেক্টে অংশগ্রহণের জন্য 2-3 দিন আগের থেকে মানে বিশাল আয়োজন করে টরে গেছিলাম। তো এটার প্রভাব অবশ্য আমাদের পরবর্তী পরীক্ষায় পড়ছিল, বাট দ্যাট ওয়াজ লাইক ওয়ান অফ আওয়ার টার্নিং পয়েন্ট ইন আওয়ার লাইফ। এবং ওই যে একটা ট্রেন্ড আমরা শুরু করতে পারছি, এটার বেসিসে কারেন্টলি দেখলাম ভার্সিটিতে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ভালো ভালো প্রাইজ পেয়েছে। তো আমরা হয়তো খুব হায়ার লেভেলের প্রাইজ গেইন করতে পারিনি, বাট ওই ট্রেন্ডটা যে এখনো চালু থেকে আমাদের ভার্সিটিতে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো প্রাইজ পেয়ে আসতেছে। ইভেন লাইক ওয়ান অফ আওয়ার গ্রুপ, দে ওয়েন্ট টু নাসা ফর দেয়ার প্রজেক্ট। That is really remarkable. So we are really proud of that. নিঃসন্দেহে আমাদের ভাই এবং আপুরা খুব ভালো করছে তাদের পড়াশোনার পাশাপাশি, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতেছে। আচ্ছা ভাই, আমাদের লাইফে মানে এডুকেশনাল লাইফে আমাদের টিচাররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনার ভার্সিটি লাইফে এমন কোনো টিচার ছিল যাকে তিনি আপনার ফেভারিট ছিল, বা যদি ফেভারিট থেকে থাকে যদি বলতেন? Well, it's gonna be a long list. Like, যদি আমি ওইভাবে বলতে যাই তাহলে আমি সবার ফার্স্ট বলবো হইলো আবুল শাহিদ সুজন স্যারের কথা। উনি আমাদের মেকানিক্যালের টিচার ছিলেন। তো ওনার হাত ধরে আসলে রোবোটিক্স বা প্রজেক্টের হাত করি। তো উনি কারেন্টলি ডেনমার্কে আছেন, ডিটিইউ এ উনি ওখানে পিএইচডি করতেছেন। তো স্যার আসলে একেবারে প্রাইমারি ফেজে আমাদের যেইভাবে
মানে গাইড করেছিলেন এই যে প্রজেক্ট বা বিভিন্ন ধরনের কম্পিটিশনে যাওয়া, বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইউনিভার্সিটির সাথে নিজেকে লাইক কম্পিট করে দেখা যে আমরা কতটুকু সফল বা কতটুকু পারি বিভিন্ন কম্পিটিশনে যাওয়া, এই ট্রেনটা উনি চালু করতে পারছিলেন। তো এটার জন্য আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ। দেন আমাদের ডক্টর মমতাজুর রহমান স্যার ছিলেন। তো স্যার আমাদের অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছেন বিভিন্ন রিসার্চ পেপার লেখা অথবা রিসার্চ জিনিসটার সাথে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে। এবং স্যার একটা লং টার্ম জার্মানিতে ছিলেন, তো ওইখানকার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করতেন এবং স্যারের ক্লাস নেওয়ার সিস্টেমটা টিপিক্যাল টিচারদের সাথে থেকে একটু ডিফারেন্ট ছিল। তো এখান থেকে অনেক ভালো কিছু লার্নিং ছিল। তারপরে ফাইনালি আই ওয়ান্ট টু রিমেম্বার মুবিন স্যার। উনি ফাইনালি আমাদের থিসিসের সুপারভাইজার ছিলেন। তো স্যার অনেক বেশি মানুষের সাথে মিশতে পারতেন, স্টুডেন্টদের সাথে একদম মানে যত ডিপলি মেশা যায়, এবং উনি অনেক বেশি হেল্প করেছিলেন। ইভেন লাস্ট মোমেন্টে যদিও একটা ঘটনা হয়েছিল এরকম যে টিপিক্যালি আমি আমার থিসিস মেট আমাদের সবার এরকম চুল বড় বড় ছিল। তো ডিফেন্সের দিন ডিসি স্যার আসছেন, আসার পরে জিজ্ঞেস করতেছে যে এই যে থিসিস সুপারভাইজারকে, তো মুবিন স্যার বলতেছে যে আমি। তো মুবিন স্যারকে বলতেছে যে এদের চুল কেটে আসতে বলেন, এরা চুল কেটে যদি না আসে তাহলে কিন্তু ডিফেন্স হবে না। এরকম অবস্থা ছিল আর কি। তো স্যার তাড়াতাড়ি বলতেছে যে এই তাড়াতাড়ি যাও চুল কেটে আসো, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, ওনাদের অবদান আসলে অনেক বেশি। আজকে এ পর্যন্ত যে আসছি, ওনাদের অবদান আমার পিছনে অনেক অনেক বেশি, এবং আমি এর জন্য ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদের বাবা মার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা মন্ডলীও আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের ডেফিনেটলি যে ডেফিনেটলি। আচ্ছা ভাই, এবার জানতে চাচ্ছি পড়াশোনার পাশাপাশি দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটা গুরুত্বপূর্ণ, কি কি ধরনের ভূমিকা রাখতে সাহায্য করে? ওয়েল, আই থিঙ্ক দেয়ার কোয়াইট ইম্পর্টেন্ট। লাইক তোমার যদি কোনো সার্টিফিকেশন থাকে বা এটা যেটাই হোক, তোমার এটা কোনো শর্ট কোর্স হোক বা কোনো ওয়ার্কশপের হোক বা কোনো পার্টিসিপেশনের হোক, এগুলা অনেক কিছু হেল্প করে। এগুলা আসলে প্রুভ করে যে তুমি লেখাপড়ার পাশাপাশি তুমি আউটসাইড ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া রাখো, এবং তুমি চেষ্টা করো যে বর্তমান কারেন্টলি কোন টেকনোলজিটা ট্রেন্ডিং বা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছো, এবং তুমি টেকনিক্যাল বিষয়গুলো বা দেখা গেছে থিওরিক্যাল বিষয়গুলোকে রিলেট করতে পারতেছো। তো এগুলো আসলে প্রুভ করে যে তোমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই ধরনের জিনিসগুলা আসলে আহ, তোমার বেশি কাজে দেয়। এবং এই জিনিসগুলো দেখা গেছে যে যখন তুমি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করো, তোমার মতো সেম রেজাল্টের অথবা কাছাকাছি রেজাল্টের অনেকেই কিন্তু অনেক অ্যাপ্লিকেশন সাবমিট করে, বাট তোমাকে ওদের থেকে আলাদা করার সিস্টেম হইলো এই ধরনের বিভিন্ন সার্টিফিকেশন বা দেখা গেছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট অর সামথিং। যেমন কাইন্ডলি আমাদের ইআইডি ম্যানুফ্যাকচারিং এ যখন তোমার ইনিশিয়াল যে ইন্টারভিউ গুলো হয়, মানে আমি আমার কিছু জুনিয়র এবং আমার ফ্রেন্ডসদের কাছ থেকে জেনেছি ওরা যখন ইন্টারভিউ দেয়, তো ইন্টারভিউ গুলোতে কিন্তু এগুলোর কথা জিজ্ঞেস করে, এবং এগুলা অনেককে অনেক ভালো বুস্ট আপ দেয় তোমার বিভিন্ন জায়গায় স্ট্যান্ড আউট হওয়ার জন্য। তো আই থিঙ্ক স্টাডির পাশাপাশি এই জিনিসগুলাতে মানুষের পার্টিসিপেট করা উচিত, স্টুডেন্টদের পার্টিসিপেট করা উচিত, এবং এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত। এবং এই জিনিসগুলা নট অনলি তোমার দেশের বাইরে, দেশের ভিতরেও অনেক সময় অনেক বেশি হেল্পফুল থাকে। তুমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন সাবমিট করলে এগুলা তারা অনেক সময় প্লাস পয়েন্ট হিসেবে কাউন্ট করে। আর টিপিক্যালি বাংলাদেশে সবচেয়ে বড় যে ইফেক্টটা, যেমন আমি বিদেশে দেখছি, আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় প্রবলেমটা হইল যে আমরা সাধারণত আমাদের সিস্টেমে প্লাগারিজম ফ্রি লেখার যে সিস্টেমটা, এই কালচারটা আমাদের মধ্যে একটু কম।
মানে রিসেন্টলি আমি কিছু প্রাইভেট ইউনিভার্সিটি দেখেছি, সেগুলাতে হয়তো দেখা গেছে যে বিভিন্ন পেইড তোমার প্লাগারিজম চেকার দিয়ে মানে টিচাররাই চেক করে, তো স্টুডেন্টরা আসলে চেক করার সুযোগ পায় না। কিন্তু আমার মনে হয় এটা স্টুডেন্টদের জন্য ফ্রি করা উচিত, এবং তোমার বিভিন্ন যে মানে পেপার বেস যে অ্যাসাইনমেন্ট গুলো এগুলো আসলে রিমুভ করা উচিত। ডিজিটাল ওয়েতে যখন একটা স্টুডেন্ট কিছু লেখার চেষ্টা করে এবং প্লাগারিজম ফ্রি লেখার চেষ্টা করে, এটা আসলে অনেক বেশি হেল্পফুল হয়। এবং অনেক সময় দেখা গেছে যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট বা টিপিক্যাল সাউথ এশিয়ান স্টুডেন্ট এরা যখন বিদেশে আসে, বা ইউরোপ বা আমেরিকা বা ইউএস এর যেটাই বলো, তো এইসব জায়গায় আসলে এরা অনেক সময় দেখা গেছে যে এরা পাস করতে বা দেখা গেছে যে টিপিক্যাল একটা ভালো গ্রেড পাইতে অনেক কষ্ট হয়, জাস্ট বিকজ অফ তারা প্লাগারিজম ফ্রি লেখা জানে না। তো আমি মনে করি যে বিদেশে আসার জন্য যাদের টার্গেট আছে, আই থিঙ্ক দ্য ইনিশিয়াল স্টেপ শুড বি প্লাগারিজম ফ্রি লেখা শেখা। এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে রাইটিং এর তো একটা স্কিল খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং স্কিলটা অনেক মানে অফার লেটার বা আহ, বাইরে যাওয়ার সময় যেগুলো লেটার টেটার লাগে ওগুলোতে তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে তো রাইটিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্স্যাক্টলি। এবার হচ্ছে কি আমাদের তো সোসাইটিতে দেখা যাচ্ছে যে ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট দুই ধরনের মানুষজনই আছে। কেউ কমিউনিকেশনের স্কিল একটু কম, কারো কমিউনিকেশন স্কিল একটু বেশি ভালো। তো কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে ডিপার্টমেন্টাল ক্লাব এবং নন ডিপার্টমেন্টাল ক্লাব কিভাবে হেল্প করতে পারে? আই থিঙ্ক এটার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের ইউনিভার্সিটির যে ক্লাবগুলো আছে এগুলাতে সাধারণত যে ঘটনাগুলো হয়, যে তোমার একটা কমিটি হয়, সাধারণত দেখা গেছে যে তারা একটা ইভেন্ট করতে পারলেও করতে পারে অথবা না করতে পারলেও করতে পারে, এবং একটা সার্টেন পিরিয়ড ১ বছর পরে আবার কমিটি চেঞ্জ হয়ে যায়, নতুন কমিটি আসে, এরকম। তো আমার মতে আই গেস এই ধরনের ক্লাবগুলোর উচিত বিভিন্ন ধরনের তোমার ইভেন্ট অর্গানাইজ করা, লাইক ১ বছরে অ্যাটলিস্ট ২টা থেকে ৩টা, বা দেখা গেছে যে উইকলি একটা গ্যাদারিং করা। তো এইসব গ্যাদারিং গুলোতে হয় দেখা গেছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্টুডেন্ট থাকে, অথবা দেখা গেছে যে তোমরা যখন বিভিন্ন ইভেন্ট করো এগুলাতে যখন তোমরা বাইরে থেকে কোনো প্রফেশনালকে ইনভাইট করো, তো এইভাবে আসলে বিভিন্ন তোমার নেটওয়ার্কিংটা গ্রো করে। কিন্তু দেখা গেছে যে সাধারণত আমাদের নর্মালি ক্লাবগুলোতে খুব বেশি একটা ইভেন্ট হয় না, অথবা গ্যাদারিং হয় না, গ্যাদারিং যদি হয় দেখা গেছে যে খুবই কম সংখ্যক লোকজন থাকে। তো এটা আসলে উচিত না। তুমি যত বেশি কথা বলবা, যত বেশি মানুষের সাথে মিশবা, তোমার জিনিসটা তত বেশি গ্রো করবে। এটার আসলে অনেকে, বা তুমি যদি ইউটিউব গুগলে ঘাটো, তুমি অনেক টিপস পাবা, বা অনেক কিছু দেখা গেছে যে এইভাবে ফলো করতে হবে, এইভাবে করতে হবে। বাট ইনিশিয়াল থিং ইজ লাইক তোমার নিজের স্টার্ট করতে হবে, হ্যাঁ, তোমার নিজের থেকে আসতে হবে এবং নিজের থেকে ওইভাবে গ্রো করার চেষ্টা করতে হবে, দেন এই কাজটা ইজি হয়ে যাবে। আর যদি আমার মতো কোনো সুযোগ থাকে, যেমন আমার বিষয়টা তোমার কনসালটেন্সি ছিল, তো কনসালটেন্সি মূলক যদি কোনো জব বা দেখা গেছে যে পার্ট টাইম অথবা লাইক নন পেড যদি কোনো অপশনও থাকে, তো আই হাইলি রিকমেন্ড দোজ, লাইক এগুলাতে দেখা গেছে যে পাবলিক স্পিকিং বা মানুষের সাথে কথা বলা বা সবার সামনে অনেক বড় কিছু একটা বলা, এই প্র্যাকটিসটা হয়ে যায়। এবং অনেক মানুষের সাথে বিভিন্ন ইভেন্টে যদি না যাও তাহলে তোমার নেটওয়ার্কিংটা গ্রো করবে। তো আই থিঙ্ক ক্লাবগুলোর উচিত বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা, এবং অ্যাটলিস্ট উইকলি বা আফটার 2 or 3 উইকস কোনো গ্যাদারিং করা, যেখানে দেখা গেছে যে সবাই সবার কথা শেয়ার করতে পারে, অথবা লাইক টেকনিক্যাল থট শেয়ার করতে পারে, অর কেউ কোনো স্টার্ট আপ বা নতুন আইডিয়া নিয়ে কাজ করতেছে সেগুলো শেয়ার করতে পারে। তো in such way, I think someone can improve themselves in public speaking, or yeah. এটা এটা এই ক্ষেত্রে অবশ্য দেখা যায় যে টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালো একটা
দিক যে ক্লাসের পাশাপাশি পড়াশোনা, তার সাথে সাথে সিটি থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সাথে এগুলো সম্পৃক্ত থেকে টাইম মানে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। হ্যাঁ, আরেকটা আহ, জিনিস হলো যে দেখা গেছে যে মেইন জিনিসটা হলো যে তোমার আহ, একটা গ্যাদারিং যখন তুমি কল করবা আসলে সবাইকে পাবা, এটা আসলে খুবই অস্বাভাবিক বিষয়। তো সবাই আসলে সব সময় থাকে না, তারপরেও মানে সব সব মানুষ যদি নিজের আগ্রহ করে আসে বা শিখতে চায়, আই থিঙ্ক সামওয়ে অর অ্যানাদার এটা কোনোভাবে ম্যানেজ করা যায়। তো মেইন যে জিনিসটা উচিত যে বিভিন্ন ক্লাবের যে কমিটি গুলো আছে তাদের আসলে এখানে একটু বেশি এফোর্ট দেওয়া উচিত, মানে আমি মনে করি যেটা। আপনার ভার্সিটির ক্লাবের সাথে যখন যুক্ত ছিলেন সেই ব্যাপারটা কিভাবে আপনার আহ, বাইরে যাওয়ার ক্ষেত্রে হেল্প করেছে বা প্রভাবটা এখন কিভাবে আপনি অনুভব করতে পারছেন ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে? ওকে, সো আমি যখন ভার্সিটিতে ছিলাম আমি মোটামুটি ২টা ক্লাবের সাথে আহ, পুরা ভালো মতো জড়িত ছিলাম। তো আমাদের যে রোবোটিক্স ক্লাব ছিল, তো ওইটার টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি ছিলাম। তো আমাদের যখন আমি ক্লাবের সাথে ছিলাম তখন সালাউদ্দিন স্যার ছিলেন। তো সালাউদ্দিন স্যার কিন্তু উনি আর তোমার রোবোটিক্সে অনেক ভালো, উনি রুয়েটে ছিলেন। তো উনি টেকনিক্যাল বিষয়গুলো অনেক ভালো পারতেন। তো স্যার তখন আমাদের টিচার ছিলেন, তো স্যারকে নিয়ে আমরা একটা অর্ডিনো ওয়ার্কশপের আয়োজন করতে পেরেছিলাম। তো ওই অর্গানাইজ ওই জিনিসটা অর্গানাইজ করার পরে দেখা গেছে যে স্টুডেন্টদের মাঝে বিভিন্ন যে মানে মাইক্রোকন্ট্রোলার কিভাবে কোডিং করতে হয় সেটা নিয়ে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আর আরেকটা ক্লাবের সাথে আমি জড়িত ছিলাম, সেটা হলো ক্যারিয়ার ক্লাব। তো ক্যারিয়ার ক্লাবে আমরা সাধারণত তোমার সিভি ক্লিনিকের আয়োজন করেছিলাম। তো এই জিনিসগুলো আসলে দিন শেষে আই থিঙ্ক মানুষের সাথে কথা বলা এবং মানুষের সামনে আহ, কোনো একটা জিনিস খুব ভালো মতো এক্সপ্রেস করা, এই ক্ষেত্রে কিছুটা হেল্প করছে। এবং দেখা গেছে যে বাইরে যাওয়ার জন্য একটা ভালো সিভি কিভাবে বানাতে হয়, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে হেল্প করছে। কিন্তু আমি মনে করি আমরা চাইলে আরো কিছু করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম এবং আমাদের নতুন ক্লাব, আমরা হয়তো অনেক কিছু করতে পারিনি। যেমন কারেন্টলি হয়তো ক্লাবে আরো বেশি ইভেন্ট হয়, বাট আমাদের আসলে সুযোগ ছিল কিন্তু খুব ভালো আমাদের ডাইরেকশন দেওয়ার মতো তেমন কেউ ছিল না। বাট যতটুকু করেছি আলহামদুলিল্লাহ ওটা আমাদের ইন ফিউচারে ভালো হেল্প করেছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এরপর আসতে যাচ্ছে নেটওয়ার্কিং এর। নেটওয়ার্কিং তো খুবই গুরুত্বপূর্ণ। তো বাইরে যাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং কাদের সাথে নেটওয়ার্কটা তৈরি করা যেতে পারে এবং কি কি করলে নেটওয়ার্কিংটা একটু বেশি এনলার্জ হতে পারে? ওকে, তো এই ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা আহ, আমরা যারা বাইরে আছি তাদের সাথে কানেক্ট হইতে পারো, অথবা দেখা গেছে যে বিভিন্ন গ্রুপ আছে, তোমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন কোয়ারিজ জানতে চেয়ে প্রশ্ন করতে পারো। অথবা অনেক সময় বাংলাদেশে বিভিন্ন আহ, এরকম উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন ক্যারিয়ার অনুষ্ঠান হয়, সেগুলোতেও জয়েন করতে পারো। আর এছাড়া এর পাশাপাশি দেখা গেছে যে তুমি যদি রিসার্চ বেস মাস্টার্স অথবা পিএইচডি করতে চাও, সেক্ষেত্রে দেখা গেছে যে ফান্ডিং এর জন্য তোমরা যখন বিভিন্ন প্রফেসরকে মেইল দাও, তো ওই মেইল দেওয়ার মাধ্যমে দেখা গেছে যে প্রফেসর যদি রিপ্লাই দেয় তাদের সাথে একটা ভালো নেটওয়ার্কিং গ্রো করতে পারো। অথবা কারেন্টলি সেই সব প্রফেসরের আন্ডারে যারা তোমার মাস্টার্স বা পিএইচডি করছে তাদের সাথেও তোমরা কানেক্ট হতে পারো। তো তাদের সাথে কানেক্ট হইলে হয় কি, তোমরা প্রফেসরের ল্যাবে কি মানে কি ধরনের কাজ হইতেছে বা তাদের অ্যাপ্রোচ কেমন, এই জিনিসগুলো হয়তো এইভাবে জানতে পারো।
তো আমি এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলবো যে তুমি যখন বাইরে যাওয়ার চিন্তা করবা বা উচ্চশিক্ষার চিন্তা করবা, ফার্স্ট হইলো নিজের কিছু এফোর্ট দেওয়া, এফোর্ট দিয়ে নিজের কিছু আইডিয়া নেওয়া যে ওয়েল বাইরে যেতে হলে এই ধরনের আহ, জ্ঞান বা এই ধরনের নলেজ আমার দরকার, দেন ইউ ক্যান নক সামওয়ান এলস। লাইক তুমি যখন স্টার্টিং এই দেখা গেছে যে কাউকে জিজ্ঞেস করো যে ভাই আমি বিদেশ যেতে চাই, আমার অমুক গ্রেড আছে অমুক গ্রেড আছে, দ্যাটস ইট। তো তখন ওই পার্সনকে চিন্তা করে যে আরে এ তো কোনো এফআইটি দেয় নাই, তো তখন দেখা গেছে অনেকে হেল্প করতে চায় না। তো এটার জন্য আই গেস সবচেয়ে ভালো জিনিস হলো যে কাউকে যদি কোনো প্রশ্ন করো যারা বিদেশে আছে বা বাইরে গেছে, তো তাদের স্পেসিফিক কোশ্চেন করো রাদার দেন খুবই জেনেরিক কোশ্চেন করো। তো সেই ক্ষেত্রে তারাও বেশি ইন্টারেস্টেড হয় এবং তোমাকে হেল্প করতে লাইক আরো বেশি ইন্টারেস্টেড হয়। এগুলো জানার আগে একটু স্টাডি করে নিলে তাহলে হয়তোবা দেখা যায় যে কোশ্চেন করতে খুব ইজি হয়। এটা আসলে প্রুভ করে যে তুমি আসলে নিজে তুমি কিছু এফর্ট দিছো, যে বাইরে আসার জন্য তুমি নিজেও কিছু এফর্ট দিছো। তো যারা তোমার টিপিক্যালি বাইরে আসে তারা দেখা গেছে যে খুব ভালো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। আর উচ্চশিক্ষা এটা লাইক লং টার্ম প্ল্যান অর সামথিং। তো এই ক্ষেত্রে অনেক বেশি এফর্ট দিতে হয়। তো তুমি যখন দেখবা যে একজন তোমাকে প্রশ্ন করতেছে সে আসলে তেমন কিছু জানে না বা তেমন কোনো এফর্টই দেয় নাই, একেবারে বিগিনিং এ আসলে তোমার কাছে অ্যাপ্রোচ করতেছে, তখন হয়তো অনেকের মনে থাকতে পারে যে আচ্ছা ও তো বিগিনিং এ কোনো এফর্ট দেয় নাই, তো আমি ওরা কোশ্চেনের অ্যান্সার দিলে ও এমন কি বা এফর্ট দিবে। তো তখন অনেকে হয়তো দেখা গেছে যে তোমাদের রিপ্লাই দিতে চায় না বা অ্যাপ্রোচ করতে চায় না। তো সেই ক্ষেত্রে আই গেস কেউ যদি নিজে থেকে কিছু আইডিয়া নিয়ে তারপরে কোশ্চেন করে সেক্ষেত্রে এটা ভালো হয়। এবং দেখা গেছে যে এই প্রসেসগুলো আমাদের মোটামুটি জানা এবং চেনা, তো কেউ কোশ্চেন করলে কিছুটা আমরাও কিছুটা আইডিয়া করতে পারি যে কে এফার্ট দিচ্ছে বা কে এফার্ট দিচ্ছে না, এরকম আর কি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি এখন কি কি বিষয় নিয়ে কাজ করতেছেন এবং ফিউচার প্ল্যান আপনার কি রয়েছে? কারেন্টলি আমার যে থিসিস করতেছি এটা হলো তোমার গ্রিন হাইড্রোজেন নিয়ে। তো মেইনলি এটা হলো তোমার একটা প্রজেক্ট, there is a consulting company called FDT Ireland। তো ওদের একটা প্রজেক্ট হলো এরকম যে মিডল্যান্ড অফ আয়ারল্যান্ডে একটা ক্লোজ কোল পাওয়ার প্ল্যান্ট আছে। তো ওরা চাচ্ছে যে সেটাকে লাইক কোন একটা সাকসেসফুল বিজনেস দিয়ে ট্রান্সফর্ম করা। তো ওরা টার্গেট করছে যে যদি গ্রিন হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট বসানো যায় ওখানে, তাহলে এটা কি ধরনের বেনিফিট করবে আয়ারল্যান্ডের। তো আমার অ্যাপ্রোচ ছিল ওইখানে যদি একটা গ্রিন হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে ওইটার সাপ্লাই চেনটা কিরকম হবে বা সাপ্লাই চেনটা কতটুকু সাকসেসফুল হবে, তো এটা নিয়ে কাজ করা। আর বেসিক্যালি আমার মেজর তো কোয়ালিটি কন্ট্রোলে। তো কারেন্টলি ওটার পাশাপাশি আমি জবের জন্য চেষ্টা করতেছি। তো আমার লং টার্ম প্ল্যান হলো আপাতত অ্যাব্রোডে থাকা এবং এখানে জব করা অথবা বিজনেস করা। মানে আমি এখনো টোটাল জিনিসটা ফিগার আউট করিনি, স্টিল আই এম প্রসেসিং এবং থিসিস করতেছি, এই হলো মোটামুটি অবস্থা। আর আমার ক্ষেত্রে আসলে প্ল্যান খুব একটা ভালো কাজে দেয় না, মানে আমি মোটামুটি হুটহাট করে একটা কিছু করে ফেলি, এটা দিয়ে মোটামুটি চলি আর কি। আচ্ছা, আমাদের কমেন্ট সেকশনে একজন জানতে চেয়েছে, আমি কোশ্চেনটা আপনাকে শোনাচ্ছি পরে। ক্যারিয়ার নাকি জব, কোনটাকে আপনি আগিয়ে রাখবেন দেশের বাইরে যাওয়ার জন্য? ক্যারিয়ার নাকি জব? ওয়েল, ক্যারিয়ার এবং জব আই গেস সেম। কিন্তু একটা জিনিস হলো আমার মনে হয় উনি বুঝাইতে চাইছেন যে মানে লাইক পড়াশোনা বা জব। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আই গেস দুইটা যদি কন্টিনিউয়াস করা যায় সেটা খুব ভালো। বাট খুব বেশি যদি জবটা আসলে যদি খুব বেশি প্রেশারাইজ কন্ডিশনে চলে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি
পড়াশোনাটা বা লাইক মানে বাইরে জব খোঁজার যে টার্গেট করা, সেই সরি বাইরে বিভিন্ন স্টাডি প্রোগ্রামের খোঁজ করা এবং ওগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করা, ওইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান জব। বাট তুমি যদি দুইটাই একসাথে কন্টিনিউ করতে পারো, দ্যাট ইজ ফাইন। বাট যদি না হয়, আই গেস হায়ার স্টাডি অ্যাব্রোড ওই জিনিসগুলো নিয়ে বেশি সময় দেওয়াটাই বেশি উত্তম। হ্যাঁ, আমরা তো অনেক সময় দেখি যে ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব থেকে হচ্ছে জব ফেয়ার অ্যারেঞ্জ করে, ওগুলো তো খুবই কাজে দেয় আমাদের নেক্সট স্টেজে যাওয়ার জন্য। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ভার্সিটিগুলোর স্টুডেন্টদের যদি বিদেশে যেতে চায়, যেহেতু আপনি এক্সপেরিয়েন্স, তাহলে কি কি ডেভেলপমেন্টগুলো দরকার আছে আসলে পড়াশোনার পাশাপাশি? ওয়েল, পড়াশোনার পাশাপাশি আই গেস বিভিন্ন ধরনের লাইক তোমার ইভেন্টে যাওয়াটা একটা ইম্পর্টেন্ট। লাইক ধরো কোথাও একটা ওয়ার্কশপ হচ্ছে, তো সেখানে যদি তুমি পার্টিসিপেট করো, তুমি বিভিন্ন আইডিয়া পাবা এবং পাশাপাশি তোমার একটা সার্টিফিকেটও হবে। দেন বিভিন্ন টেকনিক্যাল, যেমন সবার তো টার্গেট সেম না। যেমন আমার দেখা গেছে যে রোবোটিক্সটা ভালো লাগতো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের বিভিন্ন যে তোমার অনলাইনে কিছু কোর্স পাওয়া যায়, বা দেখা গেছে যে কোথাও কোনো কোর্স হচ্ছে, সেই ধরনের ছোটখাটো কোর্সগুলা করা। দেন তোমার ল্যাঙ্গুয়েজের যেমন একটা ব্যাপার আছে যে আইএলটিএস করা বা টোফেল দেওয়া, তো এই জিনিসগুলোর প্রতি একটু সজাগ হওয়া, এই জিনিসগুলো প্র্যাকটিস করা। দেন আর আদার্স যেটা হলো যে প্রত্যেকদিন আই গেস তোমার সিভি এবং তোমার স্টেটমেন্ট অফ পারপাস এগুলোর পিছনে সময় দেওয়া, লাইক একটু একটু করে লেখা বা একটা আইডিয়া নেওয়া। তো এই জিনিসগুলো যদি আস্তে আস্তে করা যায়, তো এটা ইন্ডিয়ান খুব ভালো একটা রেজাল্ট দেয়। এবং পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে খোঁজা যে আসলে কোন সাবজেক্টটা খুব বেশি ট্রেন্ডিং বা এই সাবজেক্টটাতে কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই আইডিয়াগুলো নিলে দিন শেষে দেখা গেছে যে গ্রাজুয়েশনের পরে তুমি বাইরে আসার জন্য যে টার্গেটটা করবা, সেক্ষেত্রে এটা অনেক সহজ হয়ে যায়। একেবারে শুরু থেকে না শুরু করে দেখা গেছে কেউ যদি, আমি বলবো লাইক ফার্স্ট ইয়ার থেকে যদি কেউ শুরু করতে পারে ফার্স্ট সেমিস্টার থেকে, খুবই ভালো। যদি তা নাও হয়, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকে শুরু করলেও আই গেস তার দিন শেষে ভালো একটা পজিশনে সে থাকতে পারে। আর দিন শেষে তোমার ইউনিভার্সিটি খুব বেশি ম্যাটার করে না, বাট আমার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হলো সিজিপি আসলে অনেকে বলে যে আসলে কোনো ম্যাটার না, বাট তুমি একটা ফান্ডিং এর জন্য অনেক সময় দেখা গেছে যে বা স্কলারশিপের জন্য সিজিপি অনেক ম্যাটার করে। মানে এটা অনেক বড় একটা সত্য, কিছু করার নেই। তো এই তো আর কি। আচ্ছা, তো বিশাল শাহ বিক্রম উনি কমেন্ট করেছিল, তো আমি আশা করছি যে উনি ওনার উত্তর খুঁজে পেয়েছে, এবং পরবর্তীতে যদি ওনার আরো কিছু জানার থাকে তাহলে ভাই আপনি কমেন্ট করতে পারেন। এবার জানতে চাচ্ছি আপনার ভার্সিটি লাইফ আপনি কতটা মিস করেন? ওয়েল, এটা অনেক মিস করি সত্য কথা বলতে। যেমন আমরা 3 রুমমেট ছিলাম। তো আমরা 3 রুমমেট মোটামুটি এখন লাইক 3 দেশে না, মানে 3 মহাদেশে থাকি। আমি যেমন ফিনল্যান্ডে আছি, ইউরোপে। তো আমার একটা রুমমেট ছিল হাসানুজ্জামান মেহেদী, ও কানাডাতে থাকে, মানে ও আমেরিকা মহাদেশে থাকে। তারপরে সাজিদ ছিল, সাজিদ এখন অস্ট্রেলিয়াতে থাকে। তো ওদের সাথে একসাথে থাকছি, অনেক টাইম স্পেন্ড করছি, বিভিন্ন ট্যুরে গেছি। তো এগুলো আসলে অনেক বেশি মিস করি। তারপরে ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠান হতো, এগুলাতে পার্টিসিপেট করছি। দেন হলে সিনিয়র জুনিয়র সবাই মিলে আড্ডা দিতাম। তারপরে দেখা গেছে যে অনেক সময় আমরা লেট নাইটে বসে বসে দেখা গেছে যে মানে ল্যান্ড কানেকশন দিয়ে গেমস খেলতাম। তো এটা আসলে
খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স হয়তো জীবনে আর কোথাও পাবো না। তো all of those are like quite good memories and I really miss all of them. নিঃসন্দেহে, we can only cherish our memories right now Exactly. actually. Yeah. আচ্ছা, আপনার ক্লাসমেট বা আপনার কোনো জুনিয়রদেরকে যদি কোনো মিস করে থাকেন বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বলতে পারেন, যেটা কখনো বলা হয় নাই আগে, ক্লাসমেট বা জুনিয়র বা Well, সিনিয়রও হতে পারে। আমাদের কোনো সিনিয়র ছিল না। ও হ্যাঁ, হ্যাঁ, সরি। ওয়েল, আসলে বিশেষভাবে এরকম কিছু বলার নেই। যা হোক, আমি যাকে যতটুকু বলার বা যাকে যতটুকু ফেস করার আমি অলরেডি করছি আই গেস। বাট স্টিল লাইক লাভ ইউ অল, লাইক আই রিয়েলি মিস ইউ অল গাইজ, লাইক ইউ অল গাইজ আর লাইক ব্লেসিংস টু মি। আমার ভার্সিটি লাইফে মানে যারা যারা আমার সাথে ছিল, like, সবাইকে আসলে অনেক বেশি মিস করি। আমি স্টিল নাও আমি লাইক যখনই যার যেটা দরকার হোক, এটা আমার ফ্রেন্ডই হোক, আমার জুনিয়র হোক, কেউ যদি আমার কোনো কোয়ারিজ করে বা কারো কোনো দরকার হয়, আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি ইনফরমেশন দিয়ে হোক আর যেভাবে হোক যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। সো এই তো আর কি। Still now, like, if you guys need anything, just ask. I'm here for you. নিঃসন্দেহে যাদের সঙ্গে 4টি বছর কাটিয়েছেন তাদেরকে তো মিস না করলে Yeah, exactly. অন্যরকম হয়ে Yes. যায়। আচ্ছা, এবার আপনাকে যদি আবার পুনরায় সুযোগ করে দেওয়া হয় যে ভার্সিটিতে আপনি আসেন আবার 4 বছর ক্লাস করেন, তাহলে কোন জিনিসটা আপনি পারফেক্টলি করার চেষ্টা করবেন? তো যদি ওটা সম্ভব না, তারপরেও Well, আমার মনে হয় আমি আরো বেশি লাইক আরো বেশি শেখার চেষ্টা করতাম। মানে আমার একটা সময় মনে হচ্ছে যে আমি কেন জানি কিছু সময় হয়তো খুব বেশি লাইক সিজি ফোকাস হয়ে গেছিলাম। তো সিজি ফোকাস না হয়ে আরো টেকনিক্যাল বিষয় যদি বা কোনো লাইক স্পেসিফিক পছন্দের জিনিসগুলো যদি আরো ডিপলি জানতাম, আই গেস আমার জন্য আরো ভালো হতো। দেখা গেছে যে আমাদের এডুকেশন সিস্টেমে এমনভাবে ডিজাইন করা যে দিন শেষে খালি দেখা গেছে রেজাল্টটাকে বেশি ফোকাস করা হয়। তো আমার মনে হয় আমি যদি আবার ভার্সিটি লাইফে ফিরে যেতাম, তাহলে রেজাল্টটাকে অত বেশি ফোকাস না করে হয়তো আলাদা মানে লাইফ স্কিল বিষয়ক জিনিসগুলো আরো বেশি শেখার চেষ্টা করতাম। রেজাল্ট আসলে ম্যাটার করে না, আবার করেও আর কি। এক্স্যাক্টলি লাইক আই সেড, লাইক তুমি যদি একটা ভালো স্কলারশিপ পেতে চাও, তোমার রেজাল্ট ম্যাটার করে। আর তারপরেও দিন শেষে আসলে মানে ইঞ্জিনিয়ারিং পড়ার মজাটা ওখানে যে তুমি যত বেশি প্রজেক্ট করবা, যত বেশি ইমপ্লাই করবা, যারা দেখা গেছে যে বাইরে থাকে তারা দেখবা যে কয়েকদিন পর পর এই বিভিন্ন প্রজেক্টের ছবি টবি দিচ্ছে। আসলে ইঞ্জিনিয়ারিং এর মজাটাই ওখানে যে তুমি যত বেশি অ্যাপ্লাই করতে পারো, যত বেশি টেস্ট করবা, তুমি ফেল হবা প্রবলেম নাই, তুমি ইমপ্রুভ করো তোমার প্রজেক্টকে বা শিখো। সো এই জিনিসগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এ খুবই ইম্পর্টেন্ট এবং এটাই আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার মজা। বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, অর্গানাইজেশন বা Yeah, বিভিন্ন ধরনের exactly. কম্পিটিশনও থাকে, সেগুলো খুবই হেল্পফুল। আচ্ছা, ভাইয়া এবং ভিউয়ার সবার উদ্দেশ্যে আমি বলছি যে উসাব ক্যারিয়ার নিয়ে ভাবনার জায়গা থেকে উসাব ক্যারিয়ার জোন গ্রুপ প্রথমে আমরা ওপেন করি, এরপর পরবর্তীতে আমাদের লাইভ সেশন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে 9ম পর্ব চলছে। যেন ভাইয়ের মতো যারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ালেখা করতে যেতে চায় বা উদ্যোক্তা, সরকারি বেসরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে, বা সবাই যদি উসাব ক্যারিয়ার জোন গ্রুপে পোস্ট করেন বা নিজেদের জায়গা থেকে আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে যদি কোনো হেল্প করেন, তাহলে আমাদের কমিউনিটিটা বড় হবে ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে যে আমরাও আপনাদের থেকে সাহায্য পাবো, যেহেতু আসলে আপনারা এক্সপেরিয়েন্সড, আপনাদের জ্ঞানের সীমা অসীম। আমরা জুনিয়ররা
পড়াশোনার পাশাপাশি যদি সেগুলো জানতে চাই, আপনারা নিশ্চয়ই হেল্প করবেন আমাদেরকে। আর আমি এটাও আশা করব যে আপনি আমাদেরকে গ্রুপের মাধ্যমে কানেক্টেড থাকবেন এবং আমাদের যে কোনো প্রয়োজনে সাহায্য করবেন আপনি। Yeah, definitely. Like whatever you guys need. লাইক আমার লাইফে অনেক মানুষ আছে যে যারা টিপিক্যালি হয়তো আমারে জিজ্ঞেস করে যে আমি কেমন আছি, খাইছি নাকি বা এরকম কিছু। সো নতুন যদি কেউ হয় যাকে আমি চিনি না, সো তার এগুলা জিজ্ঞেস করার দরকার নেই। দে ক্যান জাস্ট ডাইরেক্টলি আস্ক মি দ্য কোশ্চেন লাইক ভাই এটা কেমন হবে, বা দেখা গেছে যে এখানে অ্যাপ্লাই করতে গেলে বা কি করা লাগবে, দে ক্যান ডাইরেক্টলি আস্ক মি দ্য কোশ্চেন। সো ইটস ওকে ফর মি, লাইক আই ক্যান হেল্প দেম। And এখন like whatever you guys need, like any suggestion or like anything specific, just ask. আচ্ছা, এখন তো স্কলারশিপের আরো সুযোগ সুবিধা অনেক বেশি হয়েছে। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থেকে স্কলারশিপ গুলো দেয়। নর্মাল নর্মালি স্কলারশিপ দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের যে কোনো জায়গা থেকেও স্কলারশিপ গুলো সম্পর্কে আমরা জানতে পারছি আগের থেকে, এখন আর উন্নত হয়েছে। তো আশা করব যে যদি জুনিয়ররা জানতে চায় তাহলে গ্রুপে পোস্ট করতে পারে। হ্যাঁ, অবশ্যই। আর ইএইটি নতুন প্রোগ্রাম এবং মজার ব্যাপার কি, আমি আজকে আরো একটা পোস্ট দেখলাম যে আমাদের মতো সিমিলার একটা যে প্রোগ্রাম আছে তোমার ইরোসমস মুন্ডোস, ওইখানকার থার্ড হাইয়েস্ট স্কলারশিপ হোল্ডার বাংলাদেশি। তো লাস্ট ইয়ারে মনে হয় বাংলাদেশ থেকে প্রায় 140 জনের মতো স্কলারশিপ পেয়েছে ইউরোসমাসে। তো ইউরোসমাস অনেক বড় প্রোগ্রাম। তো সাধারণত যারা ইউরোপে মাস্টার্স করতে আসতে চায় এবং ফান্ডেড প্রোগ্রামে, তাদের জন্য ইএইটি বা ইউরোসমাস মুন্ডোস এটা আসলে খুব বড় অপরচুনিটি। এবং এই ক্ষেত্রে তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকে, বিভিন্ন এনভায়রনমেন্ট সম্পর্কে এক্সপিরিয়েন্স নেওয়ার অপশন থাকে। তো আই থিঙ্ক যদি কেউ ইউরোপে আসতে চায় তারা যেন এই ইআইটি ম্যানুফ্যাকচারিং বা ইউরোসমাস মুন্ডোস এগুলাতে ফোকাস করে। তো এগুলা আসলে খুবই ভালো একটা চান্স এবং এগুলার মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্স গেইন করা যায়। So do you have any other question for me? থ্যাংক ইউ ভাইয়া ফর ইয়োর নাইস আনসার। Yeah. দেখতে দেখতে আসলে আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। প্রোগ্রামটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনারা যদি চান তাহলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন অনুষ্ঠান সম্পর্কে। আচ্ছা, রফিকুল আলম ভাইয়া, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। উসাব Yes. কমিউনিটি গ্রুপ থেকে আমরা সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা 2015 সাল থেকে এখনো পর্যন্ত একসাথে কাজ করে যাচ্ছি এবং সবার ক্যারিয়ারের কথা চিন্তা করে উসাব ক্যারিয়ার জোন নামে একটি ক্যারিয়ার গ্রুপ ওপেন করা হয়েছে, যেখানে সিনিয়ররা ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দিবেন এবং এতে করে আমরা আগে থেকে জানতে পারছি আমাদের ক্যারিয়ার গঠনে কি করতে হবে। সিনিয়ররা এই ব্যাপারে এগিয়ে আসলে আমরা জুনিয়ররা উপকৃত হব। অন্যদিকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাহায্যের জন্য উসাব অ্যাডমিশন হেল্প লাইন গ্রুপ রয়েছে এবং 3টি গ্রুপ এবং আমাদের চলমান লাইভ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা অভিমত ব্যক্ত করার থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, বা আমরা সামনে এগিয়ে যেতে আমরা আরো কি কি করতে পারি সেই সম্পর্কে আপনারা জানাতে পারেন। Well, I think it's a good initiative. Like এত বড় একটা প্ল্যাটফর্মে সবাইকে একসাথে করা, এটা আসলে অনেক বড় একটা উদ্যোগ। এবং এর মাধ্যমে যারা জুনিয়ররা আসছে বা লাইক যাদের কোনো হেল্পের দরকার হয়, সবাই মানে বেনিফিটেড হচ্ছে। মানে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে বসে সবাইকে হেল্প করা এবং একটা কমিউনিটিকে গ্যাদার করা, এটা আসলে খুব বড় একটা ইনিশিয়েটিভ। অ্যান্ড থ্যাংক ইউ সব ফর দিস, লাইক this kind of initiative. And I'm like আমি তোমাদের সাথে আছি, so if you guys need anything just ask. And I think সবার উচিত লাইক জুনিয়র এবং সিনিয়র লাইক আমাদের কমিউনিটির উচিত যে এই প্ল্যাটফর্মটাকে প্রেস করা, যাতে আমরা একটা কমন প্ল্যাটফর্ম পাই যেখানে আমরা লাইক সবাইকে হেল্প করতে পারি। সো গুড লাক টু আসাদ। এবার আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা আমাদের উসাব
আর্মি বিশ্ববিদ্যালয় একটি সম্মিলিত গ্রুপ এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস। একসাথে থেকে সবার সাহায্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়ব এবং উসাবকে সহযোগিতা করব। Thank you, Bhaiya, once again for your time being and sharing your experiences with us. I think all of the viewers got help from you, and if we need any help furthermore, we will connect with you, Yeah, inshallah. sure, anytime. And thank you, Ronald. It's a pleasure. And see you around the world. Bye. সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিবেন এবং আমাদের লাইভ প্রোগ্রামগুলো শেয়ার করবেন, যাতে আপনাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে বা অন্যরা উপকৃত হয়। যেহেতু আমরা অনেক ভাইয়াপুদের থেকে অনেক কিছু জানতে পারি তাদের কর্মক্ষেত্রে প্রবেশ সম্পর্কে। তো আমাদের একটা মূল মন্ত্র রয়েছে যে শিখবো, শেখাবো এবং এগিয়ে যাব। এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।